শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা, পর্ব 10। তখন অমিত ভিজে চৌকির উপরে একতারা খবরের কাগজ চাপিয়ে তার উপর বসেছে। টেবিলের এক দিনতে ফুলস্কেপ কাগজ নিয়ে তার চলছে লেখা। সেই সময় সে তার বিখ্যাত আত্মজীবনী শুরু করেছিল। কারণ জিজ্ঞাসা করলে বলে সেই সময় তার জীবনটা অকস্মাৎ তার নিজের কাছে দেখা দিয়েছিল নানা রঙে। বাদলের পরদিনকার সকালবেলায় শিলং পাহাড়ের মতো সেদিন নিজের অস্তিত্ব একটা মূল্য সে পেয়েছিল। সে কথাটা প্রকাশ না করে সে থাকবে কি করে? অমিত বলে, মানুষের মৃত্যুর পরে তার জীবনী লেখা হয়। তার কারণ, একদিকে সংসারে সে মরে, আর আরেকদিকে মানুষের মনে সে নিবিড় করে বেঁচে থাকে। অমিতের ভাবখানা এই যে, শিলংয়ে সে যখন ছিল তখন একদিকে সে মরেছিল, তার অতীতটা গিয়েছিল মরীচিকার মতো মিলিয়ে, তেমনি আরেক দিকে সে উঠেছিল তীব্র করে বেঁচে। পিছনে অন্ধকারের উপরে উজ্জ্বল আলোর ছবি প্রকাশ পেয়েছে। এই প্রকাশের খবরটা রেখে যাওয়া চাই, কেননা পৃথিবীতে খুব অল্প লোকের ভাগ্যে এটা ঘটতে পারে। তারা জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা প্রদূচ্ছায়ার মধ্যেই কাটিয়ে যায়, যে বাদুড় গুহার মধ্যে বাসা করেছে তারই মতো। তখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়াটা গেছে থেমে, মেঘ এসেছে পাতলা হয়ে। অমিত চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, এ কি অনন্যাই মাসিমা? কেন বাবা, কি করেছি? অমিত চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, এ কি অন্যায় মাসিমা? কেন বাবা, কি করেছি? আমি যে একেবারে অপ্রস্তুত। শ্রীমতী লাবণ্য কি ভাববেন? শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেওয়াই তো দরকার। যা জানবার সবটাই যে জানা ভালো। এতে শ্রীযুক্ত অমিতের এত আশঙ্কা কেন? শ্রীযুক্ত যা ঐশ্বর্য সেইটি শ্রীমতীর কাছে জানবার, আর শ্রীহীনের যা দৈন্য সেইটে জানবার জন্যেই আছো তুমি, আমার মাসিমা। এমন বেদ বুদ্ধি কেন বাছা? নিজের গরজেই। ঐশ্বর্য দিয়েই ঐশ্বর্য দাবি করতে হয়, আর অভাব দিয়ে চাই আশীর্বাদ। মানব সভ্যতায় লাবণ্য দেবীরা জাগিয়েছেন ঐশ্বর্য, আর মাসিমারা এনেছেন আশীর্বাদ। দেবীকে আর মাসিমাকে একাধারে পাওয়া যেতে পারে অমিত, অভাব ডাকবার দরকার হয় না। এর জবাব কবির ভাষায় দিতে হয়। গদ্যে যা বলি সেটা স্পষ্ট বুঝবার জন্য ছন্দের ভাষা দরকার হয়ে পড়ে। ম্যাথু আর্নল্ড কাব্যকে বলেছেন ক্রিটিসিজম অফ লাইফ। আমি কথাটাকে সংশোধন করে বলতে চাই, লাইফস কমেন্টারি ইন ভার্স। অতিথি বিশেষকে আগে থাকতে জানিয়ে রাখি, যেটা পড়তে যাচ্ছি সে লেখাটা কোনো কবি সম্রাটের নয়। পূর্ণ প্রাণে চাবা যাহা, রিক্ত হাতে চাষনে তাহে, সিক্ত চোখে যাসনে তারে। ভেবে দেখবেন, ভালোবাসাই হচ্ছে পূর্ণতা। তার যে আকাঙ্ক্ষা সে তো দরিদ্রের কাঙ্গালপনা নয়। দেবতা যখন তার ভক্তকে ভালোবাসেন তখনই আসেন ভক্তের ধারে ভিক্ষা চাইতে। রত্নমালা আনবি চপে, মাল্যবদন তখন হবে। পাতবি কি তোর দেবীর আসন, শূন্য ধুলাই পথের ধারে। সেই জন্যই তো সম্প্রতি দেবীকে একটু হিসেব করে ঘরে ঢুকতে বলছিল। পাতবার কিছুই নেই তো পাতব কি? কি ভিজে খবরের কাগজগুলো? এই ভিজে খবরের কাগজগুলো? আজ পাতবার কিছু নেই তো পাতব কি? এই ভিজে খবরের কাগজগুলো? আজকাল সম্পাদকী কালীর ডাককে সবচেয়ে ভয় করি। কবি বলেছেন, ডাকবার মানুষকে ডাকি যখন জীবনের পেয়ালা উছলে পড়ে, তাকে তৃষ্ণার শরিক হতে ডাকি নে। পুষ্প উদার চৈত্র বনে, বক্ষে ধরিস নিত্য ধনে।
লক্ষ্য শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে। মাসির কোলে জীবনে আরম্ভেই মানুষের প্রথম তপস্যা দরিদ্রের নগ্ন সন্ন্যাসীর স্নেহ সাধনা। এই কুটিরে তারই কঠোর আয়োজন। আমি তো ঠিক করে রেখেছি এই কুটির নাম দেব মাস্তুতু বাংলা। বাবা, জীবনের দ্বিতীয় তপস্যা ঐশ্বর্যের, দেবীকে বা পাশে নিয়ে প্রেম সাধনা। এই কুটিরেও তোমার সেই সাধনা ভিজে কাগজে চাপা পড়বে না। বল পাইনি বলে নিজেকে ভুলাচ্ছ? মনে মনে নিশ্চয়ই জান পেয়েছ। এই বলে লাবণ্যকে অমিতর পাশে দাঁড় করিয়ে তার ডান হাত অমিতের ডান হাতের উপর রাখল। লাবণ্য গলা থেকে সোনার হারগাছি খুলে তাই দিয়ে দুজনের হাত বেঁধে বললেন, তোমাদের মিলন অক্ষয় হোক। অমিত লাবণ্য দুজনে মিলে যোগমায়ের পায়ে ধুলো নিয়ে প্রণাম করল। তিনি বললেন, তোমরা একটু বসো, আমি বাগান থেকে কিছু ফুল নিয়ে আসি গে, বলে গাড়ি থেকে ফুল আনতে গেলেন। অনেকক্ষণ দুজনে খাটিয়ার উপর পাশাপাশি চুপচাপ বসে রইল। একসময় অমিত মুখের দিকে মুখ তুলে লাবণ্য মৃদু স্বরে বলল, আজ তুমি সমস্ত দিন গেলে না কেন? অমিত উত্তর দিল, কারণটা এত বুঝি তুচ্ছ যে আজকের দিনে এই কথাটা মুখে আনতে সাহসের দরকার। ইতিহাসে কোনোখানে লেখা না যে হাতের কাছে বর্ষাতি ছিল না বলে বাদলার দিনে প্রেমিক তার প্রিয়ার কাছে যাওয়ার মুলতবি রেখেছে। বরঞ্চ লেখা আছে সাঁতার দিয়ে অগাধ জল পার হওয়ার কথা, কিন্তু সেটা অন্তরের ইতিহাস। সেখানকার সমুদ্রে আমিও কি সাঁতার কাটছি নে ভাবছ? সে উকুল কোনো কালে কি পার হব? For we are bound where mariner has not yet dared to go, and will risk the ship, ourselves and all. আমরা যাব যেখানে কোনো যায়নি নে সাহস করি। ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই, ডুবুক তরি। বন্যা, আমার জন্য আজ তুমি অপেক্ষা করেছিলে? হ্যাঁ মিতা, বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তা ঠিক নেই। শেষকালে তো এসে পৌঁছলে আমার জীবনে। বন্যা, আমার জীবনের মাঝখানটিতে ছিল এতকাল তোমাকে না জানা একটা প্রকাণ্ড কালো গর্ত। ওইখানটা ছিল সবচেয়ে কুৎসিত। আজ সেটা কানা ছাপিয়ে ভরে উঠল। তারই উপরে আলো ঝলমল করছে, সমস্ত আকাশের ছায়া পড়ে। আজ সেখানটাই হয়েছে সবচেয়ে সুন্দর। এই যে আমি ক্রমাগতির কথা কয়ে যাচ্ছি, এই হচ্ছে ওই পরিপূর্ণ প্রাণ সরোবরের তরঙ্গধ্বনি। একে থামাই কি? মিতা, তুমি আজ সমস্ত দিন কি করেছিলে? মনের মাঝখানে তুমি ছিলে, একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে যাচ্ছিলুম, কোথায় সে কথা? আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর আমি কেবলই বলছি, কথা দাও, কথা দাও। ও হোয়াট ইজ দিস? Mysterious and uncapable bliss that I have known yet seems to be simple as breath and easy as a smile and older than the earth. একই রহস্য, একই আনন্দ রাশি, জেনেছি তাহারে পাইনি তবু পেয়ে। তবু সে সহজে প্রাণে উঠে নিঃশ্বাসে। তবু সে সরল যেন রে সরল হাসি। পুরনো সে যেন এক ধরনীর চেয়ে। বসে বসে ওই করি, পরের কথাকে নিজের কথা করে তুলি। সুর দিতে পারতুম যদি, তবে সুর লাগিয়ে বিদ্যাপতি বর্ষার গানটাকে সম্পূর্ণ আত্মসাৎ করতুম। বিদ্যাপতি কহে, কৈশে গঙ্গায়বী হরিবিনে দিন রাত্রিরা, যাকে না হলে চলে না, তাকে না পেয়ে কি করে দিনের পর দিন কাটব? ঠিক এই কথাটার সুর পাই কোথায়? উপরের চেয়ে কখনো বলি কথা দাও, কখনো বলি সুর দাও। কথা দিয়ে সুর নিয়ে দেবতা নেমেও আসেন, কিন্তু পথের মধ্যে মানুষ ভুল করেন, খামোখা আর কাউকে দিয়ে বসেন, হয়তোবা তোমাদের ওই রবি ঠাকুরকে। লাবণ্য হেসে বলল, রবি ঠাকুরকে যারা ভালোবাসে তারাও তোমার মতো এত বারবার করে তাকে স্মরণ করে না। বন্যা, আজ আমি বড় বেশি বকছি না? আমার মধ্যে বকুনির মনসুন নেমেছে।
ওয়েদার রিপোর্ট যদি রাখো তো দেখবে এক এক দিনে কত ইঞ্চি পাগলামি তার ঠিকানা নেই। কলকাতায় যদি থাকতুম তোমাকে নিয়ে টায়ার ফাটাতে ফাটাতে মোটরে করে একেবারে মুর্দাবাদে দিতুম দূর। যদি জিজ্ঞেস করতে মুর্দাবাদে কেন, তার কোনোই কারণ দেখাতে পারতুম না। বান যখন আসে তখন সে বকে ছুটে সময়টাকে হাসতে হাসতে ফেনার মতো ভাসিয়ে নিয়ে যায়। এমন সময় ডালিতে ভরে যোগমায়া সূর্যমুখী ফুল আনলেন। বললেন, মা লাবণ্য, এই ফুল দিয়ে আজ তুমি ওকে প্রণাম করো। এটা আর কিছু নয়, এটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাণের ভিতরকার জিনিসের বাইরে সরিয়ে দেবার মেয়েরই চেষ্টা। দেহকে বানিয়ে তুলবার আকাঙ্ক্ষা ওদের রক্তে মাংসে। আজ কোনো এক সময় অমিত লাবণ্যকে কানে কানে বলল, বন্যা, একটা আংটি তোমাকে পরাতে চাই। লাবণ্য বলল, কি দরকার মিতা? তুমি যে আমাকে তোমার ওই হাতখানি দিয়েছ, সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারিনি। কবিরা প্রিয়ার মুখ নিয়ে যত কথা হয়েছে, কিন্তু হাতের মধ্যে প্রাণের কত ইশারা। ভালোবাসার যত কিছু আদর, যত কিছু সেবা, হৃদয়ে যত দরদ, যত অনির্বাচনীয় ভাষা, সব যে ওই হাতে। আংটি তোমার আঙ্গুলটিকে জড়িয়ে থাকবে আমার মুখে ছোট একটি কথার মতো। সে কথাটি শুধু এই পেয়েছি, তোমার এই কথাটি সোনার ভাষার মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। লাবণ্য বলল, আচ্ছা তাই থাক, কলকাতা থেকে আনতে দেব। বড় কোন পাথর তুমি ভালোবাসো? আমি কোনো পাথর চাই না, একটিমাত্র মুক্ত থাকলেই হবে। আচ্ছা সেই ভালো, আমিও মুক্ত ভালোবাসি। এখানেই শেষ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা, পর্ব 10।